গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস নবনী, তৃতীয় পর্ব। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:10 ও বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বারান্দার দরজা খোলা। তাকে যতটা সাবধানী এবং গোছানো বলে মনে হচ্ছিল, আসলে সে ততটা না। বারান্দার দরজা খোলা রেখে সে ঘুমোতো না। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদের আলো পড়েছে বারান্দায়, সরল ধরনের আলো। আমাদের বাড়ির ছাদে গাছের পাতার ফাঁক দিয়ে যেমন আলো আসতো, সেরকম জটিল নকশাদার আলো নয়। ও জেগে থাকলে তাকে নিয়ে বারান্দায় কিছুক্ষণ বসা যেত। এমন চট করে ঘুমিয়ে পড়বে তা ভাবিনি। ওকে কি ডেকে তুলব? আমি এসে তার গায়ে হাত রাখলাম। সে পাথরের মতো হয়ে আছে। ঘুমন্ত মানুষের গায়ে স্পর্শ করলে একটু না একটু নড়ে উঠবেই। নোমান নড়ল না। সমান তালে তার নিঃশ্বাস পড়তে লাগলো। আমরা দুজন পাশাপাশি হয়ে আছি। ওর গায়ের পুরুষ পুরুষ ঘামের গন্ধে আমি কি অভ্যস্ত হয়ে গেছি? আজ তো তেমন খারাপ লাগছে না, বরং ইচ্ছে করছে ওর গা ঘেঁষে ঘুমোতে। একটা হাত ওর শরীরে তুলে দিলে ও কি জেগে উঠবে, নাকি ঘুমের ঘোরে সে হাত সরিয়ে দেবে? দীর্ঘদিন ধরে সে নিশ্চয়ই একা একা ঘুমোচ্ছে। একা ঘুমিয়ে সে অভ্যস্ত। শরীরের উপর একটা বাড়তি হাতের চাপ সে কি সহ্য করবে? জানালা গলে চাঁদের আলো আমাদের হাঁটুর উপর এসে পড়েছে। শরীরের একটি অংশ আলোকিত হয়ে আছে। নোমান বিড়বিড় করে কি যেন বলছে। দুঃস্বপ্ন দেখছি কি? বারান্দায় কালো কাপড়ে ঢাকা ময়নাটাও ছটফট করছে। কে জানে, হয়তো এরা দুজন একই সঙ্গে একটা স্বপ্ন দেখছে। পাখিদের স্বপ্ন ও দুঃস্বপ্ন বলে কি কিছু আছে? আমি ওর গা থেকে হাত সরিয়ে নিজের মতো শুয়ে পড়লাম। শাড়ির আঁচলে শরীর ঢেকে শোয়া। পাশ ফিরতেই খাট নড়ে উঠল। এই খাটের পায়াগুলো সমান না, বড় ছোট আছে। একটু নড়লেই খটখট শব্দ হয়। আমি একটা হাত ওর গায়ে রাখলাম। ও ধর্মড় করে উঠে বসে ভয়ার্ত গলায় বলল, কে? আমি বললাম, কেউ না, আমি। ঘুমাও। সে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। আবার তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে যে উঠে বসে কে বলে চেঁচিয়েছে তা ঘুমের মধ্যেই করেছে। ঘুমন্ত মানুষের আচার আচরণ আমার মতো ভালো কেউ জানে না। রাতের পর রাত আমি অঘুমে কাটিয়েছি। আমার পাশে শুয়ে ঘুমিয়েছে ইরা। আমি খুব কাছ থেকে দেখেছি ঘুমন্ত মানুষ কি করে। ঘুমন্ত মানুষের আচার আচরণের ব্যাপারে আমাকে একজন এক্সপার্ট বলা যেতে পারে। আজও ঘুম আসছে না। প্রচণ্ড ইচ্ছে করছে ওকে ডেকে তুলে বলি, এই শোনো, ঘুম আসছে না। আমার খুব খারাপ ধরনের একটা অসুখ আছে। আমার রাতে ঘুম হয় না। একা একা জেগে থাকতে আমার খুব কষ্ট হয়। তুমি এসে আমার সঙ্গে বারান্দায় খানিকক্ষণ বসো। আমার জীবনে ভয়াবহ একটা গল্প আছে। গল্পটা এখনও তোমাকে বলা হয়নি। আজ খানিকটা বলবো। চাঁদের আলো ওর হাঁটুর উপর থেকে সরে গেছে। এখন আলো এসে পড়েছে বিছানার উপর, যেন টর্চ ফেলে কেউ বিছানা পরীক্ষা করছে। আমি উঠে বসলাম। খাটটা আবার ক্যাচ করে শব্দ করে উঠল। ও বলল, কে? আমি এবার কোনো জবাব দিলাম না। ও আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। খাঁচার ময়না পাখি খসখস শব্দ করছে। আশ্চর্যের ব্যাপার, আমাদের স্যারেরও একটি পাখি ছিল। তিনি একটা কাক পুষেছিলেন। তার কোনো খাঁচা ছিল না। কাকটা এসে প্রায় সারাদিন রেলিংয়ে বসে থাকত। কাকটার বোধহয় বয়স হয়ে গিয়েছিল। খাবার খুঁজে বেড়াবার সামর্থ্য ছিল না, কিংবা কে জানে, হয়তো স্যারকে তার পছন্দ হয়েছিল। স্যার যখন আমাদের বাড়িতে থাকতে এলেন, তখন ব্যাপারটা আমার তেমন পছন্দ হয়নি। মৌলানা টাইপের একজন লোক বাসায় থাকবে, নানা ধরনের উপদেশ দেবে, কি দরকার? বাড়ি ভাড়া দিয়ে আমাদের যে টাকা পেতে হবে এমনও না। কিন্তু বাবা তাকে খুব পছন্দ করে ফেললেন। তিনি দরাজ গলায় বললেন, সুফি টাইপের একজন মানুষ থাকছে, থাক না, অসুবিধা কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে। এই বাড়ি থেকে তো আল্লাহ খোদার নাম উঠেই গেছে। মা ক্ষীণ গলায় বললেন, বাইরের একজন মানুষ। বাবা বিরক্ত গলায় বললেন,
সে তো আর তোমার বিছানায় এসে শুয়ে থাকবে না, সে থাকবে তার মতো। উত্তরের দরজাটা পার্মানেন্ট বন্ধ করে দিলেই সে আলাদা হয়ে যাবে, নিজের মতো থাকবে, নিজে রান্না করে খাবে। উত্তরের দরজা আমরা ভেতর থেকে বন্ধ করে স্যারকে থাকতে দিলাম। তিনি তার জিনিসপত্র নিয়ে একদিন দুপুরবেলা 2টো রিক্সা করে উপস্থিত। প্রথম কিছুদিন আমি শঙ্কিত ছিলাম, হয়তো যখন তখন স্যারকে দেখা যাবে আমাদের বসার ঘরে বসে আছেন। হয়তো ছাদে গিয়ে দেখবো জায়নামাজ হাতে নিয়ে তিনিও ছাদে এসে উঠেছেন নামাজ পড়বার জন্য, কিংবা কলেজে দেখা হলে তিনি পরিচিত ভঙ্গিতে বলবেন, এই যে নবনী, খবর কি? আর ক্লাসের সব ছাত্রী আমাকে খেপাবে। বাস্তবে তার কিছুই হলো না। স্যার কলেজে যান, কলেজ থেকে ফিরে বাসায় আসেন, আর তার কোনো সারা শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়ির একটা অংশে যে মানুষ বাস করে তা মনেই হয় না। শুধু ছাদ থেকে আমি মাঝে মাঝে দেখি তিনি রান্নাবান্না চড়িয়েছেন। একদিন তার পোষা কাকটাকে দেখলাম। শুরুতে কাকটা রেলিংয়ে এসে বসেছিল, তারপর রেলিং থেকে নেমে গম্ভীর ভঙ্গিতে হেঁটে স্যারের পাশে বসে থাকলো। ভাবটা এরকম যেন সেও রান্নাবান্না তদারক করছে। এরকম মজার দৃশ্য আমি আমার জীবনে আর দেখিনি। আমি যখনই ছাদে উঠতাম কিছুটা সময় কাটাতাম কাকটাকে দেখার জন্য। কি করে সে এই বাড়ির একজন সদস্য মতো চলাফেরা করে, গম্ভীর ভাবভঙ্গি। একদিন ছাদে গিয়ে যথারীতি উকি দিয়েছি, দেখি বাঁশের চাটাই দিয়ে বারান্দার অংশটা ঢাকা। ছাদ থেকে বারান্দা দেখার কোনো উপায় নেই। আমার খুব মেজাজ খারাপ হলো। কাণ্ডটা নিশ্চয়ই স্যার করেছেন, যাতে বারান্দা থেকে তাকে একজন তরুণী মেয়ের মুখ দেখতে না হয়। ধর্মে বাধা নিষেধ আছে। আমার কাছে মনে হলো তিনি ইচ্ছে করে আমাকে অপমান করলেন। সেদিন সন্ধ্যায় মা তালের পিঠা করেছেন। ইরাকে বললেন, মাস্টার সাহেবকে কয়েকটা পিঠা দিয়ে আয় তো ইরা। বেচারা একা একা থাকে, কী খায় না খায় কে জানে। ইরা বলল, আমি পারবো না, আপাকে পিঠা নিয়ে যেতে বলো, ওর কলেজের স্যার, ওরই নিয়ে যাওয়া উচিত। আমি আপত্তি করলাম না। স্যারকে কিছু কঠিন কঠিন কথা শোনাতে ইচ্ছে করছিল। পিঠা দিতে গিয়ে সে কথাগুলো শুনে আসা যাবে। স্যার আমাকে দেখে এতই অবাক হলেন যে বলার কথা নয়, যেন এরকম অস্বাভাবিক ঘটনা এর আগে তার জীবনে কখনো ঘটেনি। আমি বললাম, স্যার, মা আপনার জন্য কিছু তালের পিঠা পাঠিয়েছেন। তিনি হড়বড় করে বললেন, শুক্রিয়া শুক্রিয়া, তোমার মাকে হাজার শুক্রিয়া। স্যার আমাকে বসতে বলছেন না। আমি যে কথাগুলো বলবো বলে ভেবে এসেছি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চলে যাওয়া যায় না। আমাকে কিছুক্ষণের জন্য হলেও বসতে হবে। আমি বললাম, স্যার, আমি কি কিছুক্ষণের জন্য আপনার এখানে বসতে পারি? অবশ্যই পারো, বসো বসো। তিনি অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়লেন। নিজে ছুটে গিয়ে বারান্দা থেকে চেয়ার এনে দিলেন। আমি বসলাম না। কঠিন গলায় বললাম, স্যার, বসতে ভয় লাগছে। আমার তো বোরখা পরা নেই, এভাবে আপনার সামনে আসাই হয়তো ঠিক হয়নি। মা পিঠা দিয়ে যেতে বললেন বলে এসেছি, নয়তো আসতাম না। আপনাকে বিব্রত করার আমার কোনো ইচ্ছে নেই। আমি বিব্রত হচ্ছি না। অবশ্যই হচ্ছেন। বিব্রত না হলে বারান্দায় চাটাইয়ের বেড়া দিতেন না। এই কাণ্ড করেছেন কারণ চাটাইয়ের বেড়াটা না দিলে বোরখা নিয়ে এমন একটা মেয়েকে আপনাকে মাঝে মাঝে দেখতে হয়। বিরাট একটা পাপ হয়। এত বড় পাপের শাস্তি হলো দোজখ। আমাকে দেখার কারণে আপনি দোজখে যাবেন, তা কি হয়? দোজখে সুন্দর সুন্দর পরী অপেক্ষা করছে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলাম। কঠিন কিছু কথা বলার ছিল, বলতে পারলাম না, কারণ আমি দেখলাম তিনি খুবই দুঃখিত ভঙ্গিতে আমার দিকে তাকিয়েছেন। আমি বললাম, স্যার, যাই। তিনি বললেন, একটু বসো, 1 মিনিট। আমার উপর এরকম রাগ করে চলে গেলে আমার খারাপ লাগবে, একটু বসে যাও। আমি বসলাম। তিনি বললেন, চাটাইয়ের বেড়াটা আমি আমার জন্য দেইনি, তোমার জন্য দিয়েছি। আমার মনে হয়েছিল তোমার একা একা ছাদে হাঁটার অভ্যাস। আমার জন্য স্বাধীনভাবে তা করতে পারছো না। তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দেবার জন্যই এটা করেছি। তুমি যেমন রেগে যাবে বুঝতে পারিনি। তোমার রাগ কি একটু কমেছে? আমি কিছু বললাম না। তিনি যেন নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, বোরকা নিয়ে তোমার মনে বড় ধরনের ক্ষোভ আছে বলে মনে হয়। এরকম থাকা উচিত না। আমাদের প্রফেটের সময়ের যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। মানুষের প্রবৃত্তি ছিল পশুদের কাছাকাছি। মেয়েরা রাস্তায় বের হলে মানুষেরা নানাভাবে তাদের উত্ত্যক্ত করত। মেয়েরাও যে ছেলেদের চেয়ে আলাদা ছিল তা না, তারাও এতে মজা পেত। তারাও চাইতো যেন পুরুষরা তাদের উত্ত্যক্ত করে, তাদেরকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে।
কারণ যুগটাই ছিল পশুত্বের যুগ। কাজেই আমাদের নবী এমন একটা ব্যবস্থা করলেন যাতে সবাই বুঝতে পারে মুসলমান মেয়েরা অন্যদের মতো না, তারা পবিত্র, তারা আলাদা। তাদেরকে নিয়ে এসব চিন্তা করা যাবে না, তারাও তা চায় না। কাজেই নবী আদেশ দিলেন মেয়েরা যেন চাদরে তাদের শরীর ঢেকে নিজেদের অন্যদের চেয়ে আলাদা করে ফেলে। চাদরে ঢাকা একটা মেয়ে দেখলেই সবাই যেন বোঝে এই মেয়ে আর 10টা মেয়ের মতো না, এদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। তুমি কি বুঝতে পারছো নবনী? আমি কিছু বললাম না। স্যার বললেন, বেহেশতে পরিবার সম্পর্কে তুমি যা বললে সেটা নিয়েও কথা আছে। তুমি যেমন স্থূলভাবে বললে তা কিন্তু না, পরে তোমাকে বুঝিয়ে বলবো। আমাকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই, আপনি বুঝলেই হবে। আমি উঠে দাঁড়ালাম। স্যার হেসে ফেললেন। এত সুন্দর করে আমি বোধহয় কাউকে হাসতে দেখিনি। আমার সারা শরীর ঝনঝন করে উঠল। ঘণ্টা বেজে ওঠার মতো শব্দ। এই ঘণ্টা সর্বনাশের ঘণ্টা। আমি প্রায় ছুটে চলে এলাম। মেয়েরা ঠিক কিভাবে ছেলেদের প্রেমে পড়ে, একজনের প্রতি অন্যজনের তীব্র আকর্ষণটা কিভাবে তৈরি হয়? গল্প উপন্যাসের ব্যাপার আর বাস্তবে কি একই রকম না আলাদা? প্রতিটি মানুষের যেমন আলাদা, তার ভালোবাসাও কি আলাদা? একজন আরেকজনকে দেখলেই পাগলের মতো হয়ে গেলে অমনি সত্য কখনো হয়েছে, নাকি এগুলো শুধু কথার কথা? আমার কি হয়েছে? আমি কি এই মানুষটির প্রেমে পড়ে গেছি? প্রেমে পড়ার মতো কি আছে এই মানুষটার? মানুষটা যদি বিবাহিত হতো আর কয়েকটি ছেলেমেয়ে থাকতো, তাহলেও কি আমি ঠিক একইভাবে আকর্ষিত হতাম? সারা রাত আমার ঘুম হলো না। জীবনে এই প্রথম ঘুমহীন রাত্রি যাপন। কি যে এক ভয়ঙ্কর কষ্ট। বিছানায় এপাশ ওপাশ করছি আর ভাবছি, ভোর হচ্ছে না কেন? ভোর হোক। মনে হচ্ছে ভোর হলে আমার কষ্টটা কমবে। সূর্য ওঠার আগে আমি বিছানা ছেড়ে উঠলাম। দরজা খুলে বারান্দায় এসে দেখি মা ফজরের নামাজের জন্য অজু করছেন। আমাকে দেখে বললেন, কি রে, আজ এত সকালে ঘুম ভাঙলো যে? একবার ভোরবেলা উঠে দেখলাম কেমন লাগে। রোজ ভোরে উঠে ছাদে ঘোরাঘুরি করবি, দেখবি শরীরটা কেমন ভালো লাগে। তুমি তাই করো নাকি মা? তোরা ছাদে যাস সন্ধ্যাবেলায়, আমি যাই ভোরবেলায়। মা আনন্দিত ভঙ্গিতে হাসছেন। আমি ছাদে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হতে লাগলো, আচ্ছা, ছাদে উঠে যদি দেখি স্যার ছাদে হাঁটাহাঁটি করছেন, তাহলে কি হবে? ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। উনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য ভোরবেলায় উঠেছেন। একবার উঠলে ছাদে কি আর যাবেন না? এত সুন্দর একটা ছাদ। ছাদে কাউকে পেলাম না। আশা ভঙ্গের তীব্র কষ্টে প্রায় কান্না পাওয়ার মতো হয়ে গেল। আমার ইচ্ছে করতে লাগলো এক্ষুনি ছুটে গিয়ে ওনার দরজায় ধাক্কা দিয়ে বলি, স্যার, আমাদের ছাদটা খুব সুন্দর, আসুন আপনাকে দেখাই। এখন থেকে রোজ ভোরবেলায় ছাদে বেড়াতে আসবেন, এতে আপনার শরীর খুব ভালো থাকবে। সিঁড়িতে কার পায়ের শব্দ? উনি কে আসছেন ছাদে? অবশ্যই আসছেন। উনি ছাড়া কে আর আসবে? আমি আমার শাড়িটার দিকে তাকালাম। বেছে বেছে আজকের দিনে আমি এমন একটা বাজে শাড়ি পরেছি। আচ্ছা, আমার চোখে ময়লা জমে নেই তো? আমার বুক ধকধক করছে। কি বলবো আমি স্যারকে? না, স্যার না, মা এসেছেন। মার হাতে 2 কাপ চা, আমার জন্য চা এনেছেন। এত ভালো আমার মা, কিন্তু সেদিন ভোরবেলায় মাকে দেখে মনটা ভেঙে গেল। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, তুমি এসেছো কেন মা? কেন তুমি এসেছো? কে তোমাকে আসতে বলেছে? চাঁদের আলো খাট থেকে নেমে গেছে। নোমানের ঘুম ভেঙে গেছে। সে উঠে বসতে বসতে অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি। ঘুমোচ্ছ না? না, আমার ঘুম আসছে না। শরীর খারাপ করছে নাকি? জ্বর? সে হাত বাড়িয়ে আমার কপাল স্পর্শ করলো। আহ, তার হাতটা কি ঠান্ডা। অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছে। আমাদের বাসায় কলিং বেল নেই। কেউ এলে নাড়ে, বৃষ্টি খটাং খটাং শব্দ হয়। আমি বাথরুমে গিয়ে পানি ঢালছি আর কড়া নাড়ার শব্দ শুনছি। কে এসেছে ভর দুপুরে? আমি কি করব? ভেজা গায়ে দরজা খুলব? কে হতে পারে? তাড়াতাড়ি গায়ে কোনো মতে একটা শাড়ি জড়িয়ে দরজা খুলে দেখি বড় মামা। বড় মামার পেছনে ছোট্ট টিনের ট্যাঙ্ক হাতে 9-10 বছর বয়সী একটি মেয়ে।
আমি চেঁচিয়ে বললাম, বড় মামা আপনি? কেমন আছিস মা? ভালো। সাথে এটা কে? তোর জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। তুই ইরার কাছে চিঠি লিখেছিস? চিঠি পড়ে বুঝলাম ঘরে কাজের লোক নেই, তাই নিয়ে এসেছি। এর নাম মদিনা। তুই কাপড় বদলে আয়, ভেজা গায়ে ঠান্ডা লাগাবি। জামাই কোথায়? ও ঢাকার বাইরে আছে। তুই একা? জি। আচ্ছা যা, কাপড় বদলায়, পরে কথা বলবো। বড় মামা বেশিক্ষণ থাকলেন না। দুপুরে কিছু খেলেনও না। রোজা রেখে এসেছেন, সন্ধ্যাবেলা ইফতার করবেন। অফিসে কাজ নিয়ে এসেছেন, এখন কাজ সারতে যাবেন। রাতে আমার সঙ্গে দেখা করে ট্রেনে উঠবেন। চিঠি লেখা থাকলে লিখে রাখিস, হাতে হাতে নিয়ে যাব। জামাই কদিন ধরে বাইরে? 4 দিন। আসবে কবে? ঠিক নেই মামা, সপ্তাহখানেক লাগবে বলেছিল। ছবির কি একটা কাজ করছে। একা ফেলে চলে গেল, এটা ঠিক হয়নি। আমাকে খবর দিলে তোকে এসে নিয়ে যেতাম। আমার অসুবিধা হচ্ছে না মামা, রাতে দারোয়ানের বউটা এসে বারান্দায় শুয়ে থাকে। মামা কৌতূহলী চোখে আমার সংসার দেখছেন। খাটের নিচটাও এক ফাঁকে দেখলেন। চেয়ারে বসেছিলেন, চেয়ার ছেড়ে খাটে বসলেন। খাটটা নড়ে উঠল। ব্যাপারটা বোধহয় পছন্দ হলো না। তিনি নিঃশ্বাস ফেললেন। এখানকার খবরাখবর সব ভালো তো? জি ভালো। জামাইয়ের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে? কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, ও আমাকে নিয়ে গিয়েছিল। ওরা আসে না? জি না। তোর আগের টাগের ব্যাপার নিয়ে জামাই কিছু জানতে চায়নি তো? জি না। নিজ থেকে কিছু বলার দরকার নেই। বাবার শরীর কেমন আছে মামা? কিছু বুঝতে পারছি না। কখন বলে ভালো, কখনো বলে মন্দ। ইরার খবর কি? ভালো, ওর বিয়ের সম্বন্ধ আসছে। জামাই মংলা পোর্টের ইঞ্জিনিয়ার। দেখে গেছে। পছন্দ হয়েছে বলেই তো মনে হয়। দেখি আল্লাহ আল্লাহ করছি। বিয়ে শাদির ব্যাপার কলমা না পড়ানো পর্যন্ত কিছুই বলা যাবে না। তোর বাসাটা বড় থাকলে তোর এখানে রাখতাম এনে। বিয়ের আলাপ ও আলোচনা নেত্রকোণায় হওয়া উচিত না। ফট করে কেউ কান ভাঙামি দিবে। তোর বাসাও তো ছোট। জি। জামাই কি বলে, বড় বাসা নেবে না, এখানেই থাকবে? এই নিয়ে কথা হয়নি মামা। তুই কিছু বলতে যাবি না, চাপ দেওয়া ঠিক না। শুরুতে একটু কষ্ট করাই ভালো। কষ্ট না করলে কেষ্ট মেলে না। সংসারে ভালোবাসা থাকলে আর কিছু লাগে না। চাঁদের আলো ঢোকে ভাঙা ঘরে। পাকা দালানের জানালা খুলে দিল, আলো ঢোকে মামা। তার জন্য জানালা খুলতে হয় রে খুকি। কজনা জানালা খোলে? কেউ খোলে না। বড় মামা শুধু যে মদিনাকে নিয়ে এসেছেন তাই না, কয়েক ধরনের আচার এনেছেন। আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। এক টিন মুড়ি এনেছেন। হরলিক্সের কৌটায় 1 কৌটা গাওয়া ঘি। একটা প্যাকেট খুলে দেখি ঘরে পরা 2টা শাড়ি, একটা গামছা। বড় খুকি? জি মামা। জামাইয়ের জন্য স্যুটের কাপড় কিনে দেব বলে ঠিক করেছিলাম। ওকে সাথে নিয়ে কেনার ইচ্ছা ছিল। স্যুট কিনে দোকানে দিয়ে দর্জির খরচটাও দিয়ে দেওয়া, নয়তো খাজনা থেকে বাজনা বড় হয়ে যায়। এখন কি করি বলতো? স্যুটের কাপড় লাগবে না মামা, ও স্যুট পরে না। ছোট চাকরি করে, এই চাকরিতে স্যুট পরলে লোকে হাসবে। ওর ছোট চাকরির জন্য মন খারাপ করিস না মা। এমনি বললাম, আমার মন খারাপ না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, পরের বার যখন আসবো তখন বানিয়ে দিয়ে যাব। মামা, আপনার শরীর কেমন? আছে, ভালোই আছে। মাথা ব্যথাটা হয়। টিউমার হয়েছে কি না কে জানে। আমাদের এখানে একজন ডাক্তার আছেন, ওয়াদুদ সাহেব, বন্ধু মানুষ। তিনি বলেছিলেন টিউমারের টেস্ট ফেস্ট করাতে। কাগজে কী সব লিখেও দিয়েছেন। করাবেন না? করাবো, পরের বার করাবো। ও আচ্ছা, ভুলে গেছি, ছোট খুকির চিঠিটা নে। জবাব লিখে রাখিস। বারবার বলে দিয়েছে জবাব নিয়ে যেতে। জবাব ছাড়া গেলে খুব রাগ করবে। আর মদিনাকে কিছু খেতে দে, ওর বোধহয় খিদে পেয়েছে। এদের কিন্তু পেটের আন্দাজ নেই, যা দিবি তাই খেয়ে পেটের অসুখ বাঁধাবে। হিসাব করে দিস। আমি উঠে রে মা। মদিনাকে খেতে দিয়ে আমি ইরার চিঠি নিয়ে বসলাম। ইরা লিখেছে, আপা, তোমার চিঠি লিখতে এত দেরি হলো কেন? তোমার এত কী কাজ? তুমি বিশ্বাস করবে না, আমি নিজে প্রতিদিন একবার পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি চিঠি এসেছে কিনা। এর মধ্যে এমন এক কাণ্ড হলো, বাবা গভীর রাতে চেঁচামেচি শুরু করলেন, নবনী এসেছে, নবনী এসেছে। সে কি হইচই। আমরা দরজা খুললাম, কেউ নেই। আসলে বাবা স্বপ্ন টপ্ন দেখে কাণ্ড করেছেন। বাবার শরীর আগের চেয়েও খারাপ হয়েছে। হলে কি হবে, চিকিৎসা করাবেন না। এখন কোনো ওষুধও খাচ্ছেন না। একজন জিন সাধকের খোঁজ পাওয়া গেছে, তার কাছ থেকে ওষুধ নিচ্ছেন।
সেই ওষুধ নাকি জিনেরা এনে দিচ্ছেন কোহেকাফ নগর থেকে। গাছের কী সব শিকড় বাকড়, মা সেসব হামানদিস্তায় পিষে পিষে দিচ্ছেন। আমি খানিকটা চেখে দেখেছি, বিশ্রী দুর্গন্ধ। খানিকটা মুখে দিলে মুখ আঠা আঠা হয়ে থাকে। ভালো কথা, মা স্বপ্নে দেখেছেন তোমার ছেলে হয়েছে, ছেলের নামও স্বপ্নে দেখেছেন। ছেলের নাম জুলহাস। আমি মাকে বললাম, ছেলে হওয়ার স্বপ্ন দেখেছো ভালো কথা, ছেলের নাম কিভাবে স্বপ্নে দেখলে? আর দেখলেই যখন একটু ভালো নাম দেখতে পারলে না? অন্তু ভাইয়ারও খবর আছে, সে ফুটবল খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছে। লোকজন বল খেলতে গিয়ে পায়ে চোট পায়, ভাইয়া সবই উল্টা, সে চোট পেয়েছে মাথায়। তোমার ঘরটা এখন ভাইয়ার দখলে। এত সুন্দর ঘরটা সে যে কি করেছে তুমি না দেখলে বিশ্বাস করবে না। তার উপর একদিন তার ঘরে ঢুকে দেখি, না থাক এখন বলবো না, খুবই মজার ব্যাপার, মুখোমুখি বলতে হবে। আপা, তুমি কবে আসবে? আমি দুলাভাইকে তার অফিসের ঠিকানায় খুব করুণ একটা চিঠি লিখেছি। এত করুণ চিঠি যে চিঠি পড়ার পরপরই অন্তত কিছুদিনের জন্য দুলাভাই তোমাকে আমাদের এখানে রেখে যাবেন। আমার যে বিয়ের কথা হচ্ছে তা নিশ্চয়ই এর মধ্যে বড় মামা তোমাকে বলেছেন। ছেলে নিজে আমাকে দেখতে এসেছেন। গম্ভীর মুখে জিজ্ঞেস করল, রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান বলতে পারেন? আমার এমন রাগ লাগছিল যে ইচ্ছে করলো বলি, রবীন্দ্রনাথকে নাম শুনিনি তো। এরকম বলতে পারিনি, শুধু বলেছি কবে নোবেল পুরস্কার পেয়েছেন জানি না। আপা, তুমি জানো, আমার মনে হয় এখন আমার একটা সাধারণ জ্ঞানের বই দরকার, নয়তো এখন কি প্রশ্ন করবে জবাব দিতে পারবো না, বিয়ে আটকে যাবে। তবে জবাব দিতে না পারলেও ওই লোক আমাকে পছন্দ করেছে, সেটা আমি ওই লোকের ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখেই বুঝেছি। বড় কোনো সমস্যা না হলে এই শীতে বিয়ে হয়ে যাবে। আপা, কিচ্ছু ভালো লাগছে না, তুমি আসো। মামা বিকেলে একটা ইলিশ মাছ হাতে নিয়ে এলেন। তার গায়ে জ্বর, বেশ জ্বর। ইফতারে কিছুই খেতে পারলেন না। আমি বললাম, চুপচাপ বিছানায় শুয়ে থাকুন, কাল যাবেন। মামা রাজি হলেন না। রাজি হবেন না জানতাম, তাকে ফেরানো মুশকিল। নিজে যা ভালো মনে করবেন তাই করবেন, অন্যের কোনো কথা শুনবেন না। বড় খুকি? জি মামা, ছোট খুকির বিয়েটা মনে হয় হয়েই যাবে, ওরা মুখে অবশ্য কিছু বলে না। ছোট খুকিকে কী সব প্রশ্ন টশ্ন করেছে, উত্তর দিতে পারে নাই। তারপরেও মনে হয় পছন্দ হয়েছে। বিয়েটা হয়ে গেলে দায়িত্ব শেষ হয়। একটু দোয়া করিস মা। দোয়ায় কি কাজ হয় মামা? অবশ্যই হয়, হবে না কেন? আপনাকে লেবুর শরবত বানিয়ে দেবো? দে। লেবুর শরবত বলকারক। ঘরে কি লেবু আছে? আছে। আমি লেবুর শরবত বানিয়ে এনে দেখি দরজায় হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। বড় মামা ঘরে ঢোকার মূল দরজায় হাতুড়ি দিয়ে কী যেন করছেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন মামা? সিটকিনি লাগাচ্ছি, ডাবল প্রোটেকশন থাকা দরকার, আগে সিটকিনিটা দুর্বল। আমি অবাক হয়ে দেখলাম মামা হাতুড়ি সিটকিনি সব কিনে এনেছেন, একটা স্ক্রুড্রাইভারও আছে। কি আশ্চর্য মানুষ! হাতুড়ি টাতুড়ি সব কিনে নিয়ে এসেছেন? কাজ ফেলে রাখলে তো হয় না রে মা, যখনকার কাজ তখন করতে হয়। মামা সিটকিনি ফিট করে খাটটা ঠিক করলেন, খাটের পায়ের নিচে কাগজ দিয়ে পাগুলো সমান করলেন, লেবুর শরবত খেলেন, মদিনাকে 10 টাকা দিয়ে নানা উপদেশ দিলেন। বিড়বিড় করে দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে বললেন, এবার তাহলে যেতে হয় রে বড় খুকি। একটা চিঠি আন, জামাইকে 2 লাইন চিঠি লিখে যাই। 2 লাইনে চিঠি লিখতে মামার অনেক সময় লাগলো। টপ টপ করে মাথা থেকে ঘাম ঝরছে। পানি চেয়ে পানি খেলেন। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে মামা? না, ঘাম হচ্ছে, জ্বর ছেড়ে দিচ্ছে বলে মনে হয়। চিঠি শেষ করে মামা উঠে দাঁড়ালেন। দোয়া ফু দেওয়ার পর্ব আবার হলো। আমি বললাম, মামা, আমার ধারণা আপনার শরীর বেশি খারাপ, আপনি রাতটা থেকে যান। না রে বেটি, জামাই এলেই চিঠিটা দিবি। আমি কি পড়তে পারবো মামা? অবশ্যই পারবি, না পড়ার কি আছে। ঘর থেকে বের হবার ঠিক আগে আগে মামা বাথরুমে ঢুকে বমি করলেন। আমি মাথা মুছিয়ে দিলাম। মামা বললেন, বমি হয়ে যাওয়ায় ভালো হয়েছে, শরীরটা ফ্রেশ লাগছে। তুই আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করিস না। কি হয় একটা রাত থেকে গেলে? খালি বাসা ফেলে এসেছি, না গেলে হবে না। খালি বাসা কেন? মামি কোথায়? আর বলিস না, খামাখা ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। কয়েকবার আনতে গেছে, আসে না। ঝগড়া করে জীবনটা শেষ করলো। বড়ই আফসোস। ঝগড়া দিয়ে জীবন শুরু করলে ঝগড়া দিয়ে শেষ করতে হয়, এটাই নিয়তি। মামা সিঁড়ি দিয়ে নামছেন, আমি তাকিয়ে আছি। আমার খুব খারাপ লাগছে। বিচিত্র একটা মানুষ,
সবার সমস্যাই তার সমস্যা, কিন্তু কেউ জানতে চায় না এই মানুষটার নিজস্ব কোনো সমস্যা কি আছে। নোমানের কাছে লেখা চিঠিটা পড়লাম। মামা লিখেছেন, বাবা নোমান, দোয়াপর সমাচার এই যে, ঢাকার কার্য উপলক্ষে আসিয়াছিলাম, তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। বড় খুকের নিকট সমস্ত বিস্তারিত জানিয়া সুখী হইয়াছি। এক্ষণে আমার একটা আবদার, বড় খুকিকে নিয়া 1-2 দিনের জন্য হইলেও নেত্রকোনা যাইবা। বড় খুকির মাতা তাহার কন্যার জন্য বড়ই ব্যস্ত হইয়াছে। তাহা ছাড়া ছোট খুকিরও বিবাহের কথাবার্তা হইতেছে। এমতাবস্থায় 2 বোন কিছুদিন একত্র থাকিলে বড় ভালো হয়। বিবাহ সম্পন্ন হইলে কে কোথায় যাইবে কেহই বলিতে পারে না। হয়তো দীর্ঘদিন আর 2 বোনের সাক্ষাৎ হইবে না। কাজেই বাবা এই বৃদ্ধের প্রস্তাব একটু বিবেচনা করিবে। আমি দেখলাম বড় মামা চিঠিতে নাম সই করতে ভুলে গেছেন। তার শরীরটা আসলে সত্যি সত্যি খারাপ করেছে। এত বড় ভুল মামা কখনোই করবেন না। পরিষ্কার করে নাম লিখবেন, তারিখ দিবেন, ঠিকানা দিবেন। নাম, তারিখ এবং ঠিকানা ছাড়া চিঠি আমিও লিখেছি। 2টা চিঠি, 2টাই স্যারকে লেখা। প্রথমটা যখন লিখি তখন থরথর করে আমার হাত পা কাঁপছে। কী লিখছি নিজেই জানি না। কাউকে চিঠি লিখতে হলে গুছিয়ে লিখতে হয়, সুন্দর করে লিখতে হয়। এসব কিছুই আমার মাথায় নেই। তাকে চিঠি লিখছি এই আনন্দে আমার তখন শরীর কাঁপছে। প্রথম চিঠিতে তাকে কী লিখেছিলাম আমার কিছুই মনে নেই। আমার স্মৃতিশক্তি ভালো, সব কিছু আমার মনে থাকে, কিন্তু ওই চিঠিটার কথা কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে রোল টানা কাগজে চিঠিটা লেখা। যে বল পয়েন্টে চিঠিটা লিখেছিলাম সেই বল পয়েন্টটা ঠিকমতো কালি ছাড়ছিল না। অনেকগুলো অক্ষর ছিল অস্পষ্ট। চিঠি শেষ করে আমি দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ কাঁদলাম। আমি পোস্ট অফিস থেকে নিজেই খাম কিনলাম। খাম কেনার সময় মনে হলো যিনি খাম দিচ্ছেন তিনি সব বুঝে ফেলছেন। তিনি জেনে গেছেন এই চিঠি আমি কাকে লিখছি, কি আছে চিঠিতে। ইকোনমিক্সের একটা বইয়ের ভেতর খামটা লুকিয়ে আমি যাচ্ছি চিঠি পোস্ট করতে। পথে বাবার সঙ্গে দেখা। বাবা বললেন, কই যাচ্ছিস রে? আমার শরীর কেঁপে উঠল। আমার মনে হলো বাবা বুঝে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি। তিনি জানেন আমার এই বইটার ঠিক মাঝামাঝি জায়গায় একটা খাম আছে। কী রে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? বন্ধুর বাসায় যাচ্ছি। এখন কলেজ আছে না, কলেজ বাদ দিয়ে বন্ধুর বাসায় কি? ওখান থেকে কলেজে যাব। আচ্ছা যা, তোর কি শরীর খারাপ? না বাবা, শরীর ভালো। আচ্ছা আচ্ছা। চিঠি পোস্ট করে আমি কলেজে গেলাম। 3rd পিরিয়ডে স্যারের ক্লাস। আমি মাথা নিচু করে বসে আছি। স্যার ক্লাসে ঢুকলেন, সব মেয়েরা উঠে দাঁড়ালো। আমি দাঁড়াতে পারলাম না। মনে হচ্ছে আমার হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। স্যার রোল কল করলেন। মেয়েরা নানা রকম ফাইজলামি করছে। ইয়েস স্যার না বলে সবাই বলছে হাজির হুজুর। একজন আবার বলে ফেলল, বান্দা হাজির হুজুর। হাসি হল্লা শুরু হলো। স্যার রোল কল বন্ধ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। মনে হলো কিছু বলবেন, বললেন না। রোল কল করে যেতে লাগলেন। আমার রোল 53। যখন তিনি ডাকলেন রোল 53, আমি বসে রইলাম, কোনো শব্দ করলাম না। স্যার আবার ডাকলেন, রোল 53। আমি চুপ করে রইলাম। স্যার কৌতূহলী হয়ে আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে আছি। আমার ধারণা হয়েছে স্যার আমার চোখের দিকে তাকালেই সব জেনে যাবে। তখন আমি কি করব? এ লজ্জা আমি কোথায় রাখব? স্যার সেদিন পড়ালেন সম্রাট বাবরের সিংহাসন আরোহণ পর্ব। ক্লাসে হইচই একসময় থেমে গেল। তিনি ভারী এবং খানিকটা কাপা গলায় গল্প বলার ভঙ্গিতে কথা বলছেন। কথা বলার সঙ্গে সঙ্গে হাত নাড়ছেন। বাবরের মার নাম হজরত খানম। দেখেছো কি অদ্ভুত নাম? এই নাম মনে রাখা সহজ না? খুব সহজ। আবার শোনো, বাবরের মা হজরত খানম, 910 হিজরির কথা, রবিউস সানি। রবিউস সানি কি আগে একবার বলেছি, আজ আর বলবো না। এই সময় কি হলো? হজরত খানম জ্বরে পড়লেন। মাত্র 6 দিনের জ্বরে তিনি মারা গেলেন। বাবরের বয়স তখন কত? কে বলতে পারো কত? নবনী, তুমি বলতে পারো? আমার শরীর কেঁপে উঠল। স্যার কি সুন্দর করে ডাকলেন নবনী। আর কেউ কি কোনোদিন এত সুন্দর করে আমার নাম ডাকবে? নবনী, তুমি জানো তখন বাবরের বয়স কত? আমি চুপ করে আছি। আমার পেছন থেকে বেনু উঠে দাঁড়িয়ে বলল, স্যার নবনী জানে কিন্তু বলবে না। ক্লাসে সবাই হাসছে। স্যার সবার হাসি অগ্রাহ্য করে পড়াতে শুরু করলেন।
হজরত খানমের মৃত্যুর 4 দিনের দিন আরেকটি ঘটনা ঘটল। ঘটনা সামান্য হলেও মুঘল সাম্রাজ্যে তার ফল ছিল সুদূরপ্রসারী। আর সেই সামান্য ঘটনা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ তোমাদের বলবো। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। আপাতত তুচ্ছ ব্যাপার যে একসময় সাম্রাজ্য পরিবর্তনের মতো বড় ব্যাপারে রূপান্তরিত হতে পারে, এই শিক্ষা বারবার ইতিহাস আমাদের দেয়। প্রথম চিঠিটি পাঠাবার 1 সপ্তাহ পর আমি দ্বিতীয় চিঠিটি পাঠালাম। কোনো চিঠিতে নাম ঠিকানা ছিল না। তবু স্যার ব্যাপারটা বুঝে ফেললেন। একদিন কলেজে রওনা হচ্ছি, ওনার সঙ্গে দেখা। উনি বললেন, নবনী শোনো, তোমার তো পরীক্ষা এসে গেল, এখন মন দিয়ে পড়াশোনা করা উচিত, তাই না? জি। তোমার হাতের লেখা সুন্দর, তবে হাতের লেখা সুন্দর হলেই হয়তো হয় না, বানানের দিকে লক্ষ্য রাখতে হয়। মুহূর্ত বানানে হয়ের উপর আছে দীর্ঘ উকার। আমি স্যারের দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, আমাকে এসব কেন বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেদিন কলেজে গেলাম না। বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে সারাদিন কাঁদলাম। সন্ধ্যাবেলা ছাদে উঠে মনে হলো, ছাদ থেকে যদি নিচে লাফিয়ে পড়ে যেতে পারতাম তাহলে কি সুন্দর হতো। কেন মানুষ শুধু শুধু পৃথিবীতে বেঁচে থাকে? 7 দিনের জায়গায় 10 দিন পার করে নোমান ফিরল। রোদে পুড়ে চেহারা এমন হয়েছে যে তাকানো পর্যন্ত যায় না। এর সঙ্গে আছে কাশি, খুক 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 কাশি লেগেই আছে। ঘরে ঢোকার পর থেকেই কাশছে। খুব পরিশ্রম হচ্ছে নবনী। ছবি তৈরি কী যে কঠিন কাজ তুমি ধারণাই করতে পারবে না। একটা সাধারণ 2 মিনিটের দৃশ্য করতে লাগলো সারাদিন। দৃশ্যটা কি জানো? দৃশ্যটা হলো নায়িকা পুকুর ঘাটে গোসল করতে গিয়েছে। একটা সবুজ কচু পাতায় তার গায়ের মাখা সাবানটা রাখা। হঠাৎ বাতাস লেগে সাবানটা পানিতে পড়ে গেল। নায়িকা পানিতে ডুব দিয়ে সাবান খুঁজছে। অহনা তোমাদের নায়িকা? আমাদের ছবিতে তো ওর নাম জাহেদা। গ্রামের মেয়ে হিসেবে তাকে কী যে মানিয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। স্টিল ছবি নেওয়া আছে, তোমাকে দেখাবো। এখন ভালো করে চা করো দেখি, চা খাবো। আউটডোর থেকে থেকে চায়ের অভ্যাস হয়েছে। আমি চা বানিয়ে এনে দেখি খাটে পা ঝুলিয়ে সে বস বস করে সিগারেট টানছে। তা শুধু যে চায়ের অভ্যাস হয়েছে তাই না, সিগারেটের অভ্যাসও হয়েছে। নবনী, গোসলে পানি দাও, গোসল করে বেরোবো। অহনা খোঁজে যেতে হবে। ও রাগারাগি করে কাউকে না বলে চলে গেছে। আমরা তো কিছুই জানি না। সন্ধ্যাবেলা শুটিং। জাহেদা হাতে এক মুঠি পাটখড়ি নিয়ে যাচ্ছে। পাটখড়ি মাথায় আগুন। সে আগুনে আবার পথ দেখছে। দারুণ দৃশ্য। লাইট ফেট করতে রাত 10টা মতো বেজে গেল। শফিক আমাকে বলল যে অহনাকে নিয়ে আয়। আমি আনতে গিয়ে শুনি সে সন্ধ্যাবেলা ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে গেছে। বোঝো অবস্থা। তোমাদের শুটিং হলো না? কিভাবে হবে? রাতে যে ফিরে আসবো সেই উপায়ও নেই। ট্রেন হলো পরদিন ভোর 7টায়। নোমান প্রায় 1 ঘন্টা লাগিয়ে গোসল করলো। মাথায় পানি ঢালে আর কাশি। কি বিশ্রী অবস্থা। এর মধ্যে এত ঠান্ডা লাগানো কি উচিত হচ্ছে? বাথরুম থেকে বের হয়ে সে কেমন জবুথুবু হয়ে বসে আছে। মনে হচ্ছে কিছুতেই উৎসাহ নেই। বাসায় যে নতুন একটা কাজের মেয়ে আছে সেদিকে তার চোখ পড়ল না। তার পোষা ময়না সম্পর্কেও তেমন উৎসাহ দেখালো না। একবার শুধু বলল, ময়নাটাকে ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হয়েছে নবনী? ব্যাস এই পর্যন্তই। নোমান বলল, আরেক কাপ চা দাও তো নবনী। গোসল করে শরীরটা ফ্রেশ হয়ে গেছে। তোমার একা একা অসুবিধা হয়নি তো? না। শফিক একবার বলেছিল তুই তোর বউকে নিয়ে আয়, সে একা আছে। নিয়ে গেলেই পারতে। অহনা রাজি হলো না। রাজি হলো না কেন? অহনাকে বোঝা মুশকিল। ও কখন কি করে, খুব স্ট্রেঞ্জ মেয়ে। ইংরেজি সাহিত্যে এমএ, অনার্স এমএ দুটাতেই ফার্স্ট ক্লাস। ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছিল। বলল চাকরি করবে না, ঘর সংসার করবে। বছর বছর বাচ্চা দিয়ে ঘর ভর্তি করে ফেলবে। ছেলে পুলোয় হা হা হা। এই যুগে কোনো মেয়ের মুখে যে তুই কথা শুনেছ? না। ওর আরও অদ্ভুত ব্যাপার আছে, একসময় বলবো। কই চা দিলে না? আমি চা এনে দিলাম। নোমান চা শেষ করেই বের হয়ে গেল। তার চোখ টকটকে লাল। কে জানে, হয়তো জ্বর এসেছে। মদিনা বলল, আম্মা, লোকটা কে? আমি বললাম, কেউ না। ইচ্ছে করে বলা না, মুখ ফসকে বলে ফেলা। নোমান জ্বর গায়ে রাত 9টার দিকে ফিরল। চোখ লাল, জ্বরের ঘোরে শরীর কেঁপে উঠছে। আমি বললাম, অহনাকে পাওয়া গেল? দেখা হয়নি, তবে খোঁজ পাওয়া গেছে। চলে গেছে রাজশাহী। তোমাকে বলেছি না, অদ্ভুত মেয়ে। এসো, শুয়ে থাকো, তোমার জ্বর বাড়ছে। ঘরে কি থার্মোমিটার আছে? আছে, তবে কাজ হয় না। কাজ হবে না কেন? থার্মোমিটারের মাথাটা ভাঙা। আমি অবাক হয়ে বললাম, ভাঙা মাথা থার্মোমিটারটা রেখে দিয়েছো কেন?
ফেলতে মায়া লাগে। রাতে সে কিছু খেলো না। মাঝরাতের দিকে তার জ্বর খুব বাড়ল। আমি তার মাথায় জলপট্টি দিচ্ছি। সে বিড়বিড় করে নানান কথা বলছে। জ্বরের ঘরে বলছে বলেই আমার ধারণা। কোটিপতি হওয়া কঠিন কিছু না, ইচ্ছে করলেই হওয়া যায়। দরকারটা কি বলো? কোনো দরকার আছে? অহনার কথাই ধরো। অহনাও কিন্তু কোটিপতি। গরিব ঘরের মেয়ে ছিল। কি যে ভয়ঙ্কর গরিব চিন্তাই করতে পারবে না। অথচ এমন ভালো ছাত্রী, পড়াশোনায় এত আগ্রহ। ইউনিভার্সিটিতে যখন পড়তো তখন হলের সিট রেন্ট দেওয়ার পয়সা নেই। শফিক আমার হাত দিয়ে টাকা পাঠাতো। শফিক একটা কথা বলে, নো ফ্রিল্যান্স। এই পৃথিবীতে সব কিছুই নগদ অর্থে কিনতে হয়। হো 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 হো। বুঝতে পারছো কিছু? বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। টাকা পয়সা দিয়ে মেয়েটাকে শফিক কিনেছে। এখন চাকা ঘুরে গেছে, মেয়েটা কিনে নিয়েছে শফিককে। ঢাকা শহরে যত প্রপার্টি শফিকের আছে সব কিন্তু ওই মেয়ের নামে। এখন একবার যদি এই মেয়ে শফিককে ছেড়ে দেয়, শফিক পথে বসবে। আজিমপুর কবরস্থানে বসে ভিক্ষা করতে হবে, সুর করে গান গাইতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। প্লিজ চুপ করে থাকো, ঘুমানোর চেষ্টা করো। আহা, কথা বলতে ভালো লাগছে তো। শোনো না কি বলি, দারুণ ইন্টারেস্টিং। আমি করতাম কি, মাসের 2-3 তারিখে টাকা নিয়ে ওর সঙ্গে দেখা করতে যেতাম। হলে গেট থেকে স্লিপ পাঠাতাম, জাহেদা খাতুন, সেকেন্ড ইয়ার অনার্স, রুম নাম্বার। ওনার নাম তো অহনা। অহনা পরে হয়েছে, তখন নাম ছিল জাহেদা খাতুন। বিয়ের পর হলো অহনা, বুঝলে নবনী? খামে ভর্তি করে টাকা নিয়ে যেতাম, সব নতুন চকচকে নোট। জাহেদা টাকাগুলি হাতে নিত, আমি সঙ্গে করে মানি অর্ডার ফর্ম নিয়ে যেতাম। এইখানে বসেই সে মানি অর্ডার ফর্ম পূরণ করত। দেশে টাকা পাঠাতো। মানি অর্ডার ফর্মে লিখত, মা তোমাকে কিছু টাকা পাঠালাম। এখানে 2টা মেয়েকে প্রাইভেট পড়িয়ে যা টাকা পাই তাতে আমার চলে গিয়েও কিছু থাকে। পানি খাবো নবনী, পানি দাও। আমি পানি এনে দিলাম। 2 চুমুক খেয়ে রেখে দিয়ে ক্লান্ত গলায় বলল, একটা ফ্রিজ কেনা দরকার। জ্বর জারি হলে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে। একটা ফ্রিজ কিনতে হবে। ফ্রিজ কেনার টাকা আছে, কালই একটা ফ্রিজ কিনে ফেলবো, কি বলো? আচ্ছা। আরেকটা ক্যাসেট প্লেয়ার। তুমি একা একা থাকো, গান শোনার কিছু একটা থাকলে সময় কাটে ভালো। আচ্ছা, কেনা হবে। ড্রেসিং টেবিলটা এখনও দিয়ে যায়নি? না। কীরকম হারামজাদা, চিন্তা করে দেখো তো, ইচ্ছে করে পিটে লাশ বানিয়ে ফেলি। জ্বর কমলে কাল সকালে একবার যাব, এমন পিটন দেব। অবশ্য অহনাকে আনার জন্য কাল রাজশাহী যেতে হতে পারে। আমি হলাম তার চরণদার, বুঝতে পারছো? পারছি। সপ্তাহে ছুটি যখন হতো তখন অহনাকে আমি শফিকের কাছে পৌঁছে দিতাম, যেতাম রিক্সা করে। ওর আবার সেই সময় পেট্রোলের গন্ধ সহ্য হতো না। প্রথম প্রথম রিক্সা করে যাবার সময় খুব কাঁদত। এই মেয়ে যে কী পরিমাণ কাঁদতে পারে তুমি বিশ্বাসও করবে না। আচ্ছা নবনী, তুমি কীরকম কাঁদতে পারো? আমি জবাব দিলাম না। জ্বরের ঘোরে ও ঝিমিয়ে পড়ল। আমি পাশেই জেগে বসে আছি। একটু দূরে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে মদিনা। মেয়েটা খুবই শান্ত। দোষের মধ্যে একটাই, হঠাৎ দেখা যায় কাজকর্ম বন্ধ করে কাঁদতে বসে। আমি যখন জিজ্ঞেস করি কাঁদছিস কেন, সে দুহাতে চোখ মুছে কান্না বন্ধ করে ফিক করে হেসে ফেলে বলে, এমনি কান্দি, অভ্যাস। ও আমাকে জিজ্ঞেস করেছে, আমি কাঁদি না? না, আমি কাঁদি না। অতি বড় দুঃসময়ও না, কি হবে কেঁদে? প্রবল জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে সে পড়ে আছে। আমি চুপচাপ বসে আছি তার মাথার কাছে। মানুষ কি আশ্চর্য প্রাণী! আজ আমি যার মাথার পাশে বসে আছি তার বদলে অন্য একজনের মাথার পাশেও বসতে পারতাম না। বিয়ে নামের একটা ব্যাপার দুজন অচেনাকে একসঙ্গে করে দিয়েছে। আমি তো স্যারের মাথার পাশেও বসে থাকতে পারতাম। স্যারের কথা এই মুহূর্তে ভাবাটা কি ঠিক হচ্ছে? মুহূর্ত বানান কি যেন, হয়ের উপর দীর্ঘকার। শুনুন স্যার, এই বানান আমি আর কোনোদিন ভুল করিনি, করবো না। শব্দটা মনে হলেই আপনাকে মনে পড়ে। একজন মানুষ কি তার প্রতিটি মুহূর্ত আলাদা করতে পারে? আমি পারি। স্যারের সঙ্গের মুহূর্তগুলো আমি পারি, যদিও তার সঙ্গে আমার তখন দেখাই হয় না। চাটাইয়ের যে ঢাকনি তিনি দিয়েছেন তা তিনি সরাননি। একদিন দেখি উত্তরের দরজাটাও তিনি তার দিক থেকে বন্ধ করে দিয়েছেন। তখন তার ঘরে যেতে হলে বাইরে দিয়ে যেতে হবে। আমি নিজেকে সংযত করার চেষ্টা করছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে গেছে। দরজা বন্ধ করে রাত দিন পড়া ভান করি। বইয়ে একেবারেই মন বসে না। চিঠি লেখার একটা খাতা করেছি। রোজ একটা করে চিঠি লিখি।
মজার মজার সব চিঠি, কোনটাতে হাসির কথা থাকে, কোনোটাতে রাগের কথা। কোনো কোনো চিঠি লিখে নিজেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। ঠিক করে রেখেছি 1 বছরে 365টা চিঠি লিখব। চিঠি লেখা শেষ হলে একদিন খাতা নিয়ে স্যারের কাছে যাব। তাকে বলবো, স্যার দেখুন তো এখানে কি কি বানান ভুল আছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস নবনী 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।